ভাতাও আছে ভরে ভরে, তারই সঙ্গে আবার লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের কথাও কিন্তু রয়েছে। বিজেপির সংকল্পপত্রের প্রশংসা বা নিন্দা কোনোটাই আমি করতে বসিনি। আমি যে কথাটা আজ বলতে চাইছি সেটা হচ্ছে, বিজেপির এই সংকল্পপত্র বা ইস্তেহারে এমন কিছু প্রতিশ্রুতির কথা আছে যেগুলো বাস্তবায়িত করলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে। আবার এমন কিছু প্রতিশ্রুতির কথাও রয়েছে যেগুলো সামনে আসলে কিন্তু পশ্চিমবঙ্গে স্বামী স্ত্রী নারী পুরুষের মধ্যে একটা দাবানল শুরু হয়ে যেতে পারে। এমন একটা দাবানল যার সামনে হয়তো মন্ডল কমিশন নিয়ে যেগুলো আমরা পড়েছি, যে ধরনের ঘটনা সেই সময় ঘটেছিল, সেগুলোকেও ছোট লাগবে। বাই দ্য ওয়ে, সেই মন্ডল কমিশনের কথা আমি বলছি, যে মন্ডল কমিশনের রায় বা সিদ্ধান্ত তুলে দেওয়ার জন্য কিন্তু সব থেকে বেশি আওয়াজ উঠে আসে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। যাই হোক, আপনারা জানেন বিজেপির এই সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেখানে অনেক প্রতিশ্রুতির কথা সামনে রাখা হয়েছে। তাই কোনটা দিয়ে শুরু করব সেখানে একটা কনফিউশনের জায়গা আছে। তাই আমি আর আপনি যাতে সেম পেজে থাকি, এই যে সংকল্প বা বিজেপির প্রতিশ্রুতি, সেগুলোকে আমি 4টে ভাগে আপনাদের সামনে রাখছি। প্রথম ভাগ প্রশংসনীয়, দ্বিতীয় ভাগ বিতর্কিত, তৃতীয় ভাগ উন্মাদনার কাছাকাছি এবং চতুর্থ ভাগ বলতে হয় তাই বলা হয়েছে। এবার দেখুন, একটা কথা প্রথমেই পরিষ্কার, সংকল্পপত্র বা ইস্তেহারে একটা রাজনৈতিক দল যা যা প্রতিশ্রুতি দেয় সেগুলো সব কটা একেবারে অক্ষরে অক্ষরে রাখতেই হবে এমনটা একেবারেই নয়, এমনটা হয়ও না, একদম প্র্যাকটিক্যাল কথা। কিন্তু মূল যে প্রতিশ্রুতিগুলোর কথা থাকে সেগুলো অবশ্যই সেই রাজনৈতিক দলকে ক্ষমতায় এলে রাখতে হয়, বিশেষ করে যেখানে টাকা পয়সা দেবার প্রতিশ্রুতি করা হচ্ছে, যে আমরা ক্ষমতায় এলে আপনাদের এই টাকা পয়সা দেওয়া হবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই করে প্রতিশ্রুতি রাখতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, কেন্দ্র আর রাজ্যে একই সরকার যদি থাকে, মানে যেটাকে এখন বলা হয় ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন যাই বলুন না কেন, কেন্দ্র বা রাজ্যে সেম সরকার থাকলেই যে রাজ্যের সমস্ত সমস্যা দূর করে দেবে কেন্দ্রীয় সরকার এবং একেবারে হাঁড়ি হাঁড়ি টাকা পয়সা রাজ্যকে পাঠিয়ে দেবে, দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা কিন্তু হয় না। একটা রাজ্যের যদি টাকার প্রয়োজন হয় তাহলে লোন চাইতে হয়, কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারে, সেটা লোন হতে পারে, এবং সেই লোনের সুদ দিতে হয়, কম হলেও সুদ দিতে হয়, বা কেন্দ্র যে টাকাটা দিয়েছে তার বিনিময়ে রাজ্যের কাজটা কি হলো সেই কাজটা দেখাতে হয়। এমনি এমনি জাস্ট একই সরকার আছে বলে কেন্দ্র ঢেলে ঢেলে টাকা পয়সা দিয়ে দেবে এবং সব সমস্যা টাকার মাধ্যমে সমাধান হয়ে যাবে, এমনটা কিন্তু হয় না। সেরকমটা হলে তো এতদিনে কেন্দ্রীয় সরকারে, মানে আমাদের দেশের সরকারের হাঁড়ি ঢাল হয়ে যেত, তাই না? তো বিষয়টা এরকম নয়। এবারে আসি সংকল্পপত্রের কথায়। আপনারা জানেন অমিত শাহ এটা প্রকাশ করেছেন, কিন্তু এটার মাথায় যিনি ছিলেন, মানে যার তত্ত্বাবধানে এই সংকল্পপত্র পশ্চিমবঙ্গের জন্য তৈরি হয়েছে, তিনি হচ্ছেন তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায়। তাপস রায় এই কমিটির মাথার উপরে ছিলেন, এবং এই কমিটির মধ্যে ইকোনমিক্সের সঙ্গে যুক্ত কেউ যদি থেকে থাকেন তিনি হচ্ছেন একমাত্র প্রাক্তন বিধায়ক অশোক লাহিড়ী। তো এখানে অর্থনীতির প্রতি ভালোবাসা যে সীমিত সেটা কিন্তু প্রথম থেকেই বিষয়টা সেভাবেই সামনে উঠে এসেছে। যাই হোক, তাপস রায় বলছেন যে দেখুন, এসিতে ঠান্ডা ঘরে বসে বসে জাস্ট একটা ইস্তেহার তৈরি করে দেওয়া হয়েছে, একটা সংকল্পপত্র তৈরি করে দেওয়া হয়েছে, এটা কিন্তু সেরকম সংকল্পপত্র নয়। হাজার হাজার মানুষের পরামর্শ নেওয়া হয়েছে, তাদের কিন্তু এই বিষয়টার মধ্যে একটা অংশগ্রহণ রয়েছে। হাজারের বেশি পরামর্শ বাক্স আমরা রেখেছিলাম, সেখানে ধনী গরিব বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন, শিক্ষক, চিকিৎসক, রিক্সা চালক, সকলে কিন্তু তাদের মতামত দিয়েছেন, এবং সেই সমস্ত কিছুর উপরে ভিত্তি করে বিজেপির এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে। এটা আসলে ভরসাপত্র। প্রথমেই আসি প্রশংসনীয় যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলোর কথায়। দেখুন, আপনি কট্টর বিজেপি বিরোধী হলেও এটা আপনাকে স্বীকার করতে হবে যে এই প্রতিশ্রুতিগুলো যদি সত্যি বিজেপির সরকার গঠন হয় এবং তারা যদি রাখে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে। এর মধ্যে কি কি রয়েছে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে 4টে উপনগরী নতুন করে তৈরি করা হবে জায়গা বেছে, হলদিয়া বন্দরের বিকাশের জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়া হবে, তাজপুর কুলপিতে ডিপ সি পোর্টের ব্যবস্থা করা হবে। তারই সঙ্গে বলা হচ্ছে যে সরকারি কর্মচারী যারা রয়েছেন বা যারা পেনশনভোগী রয়েছেন তারা ডিএ পেয়ে যাবেন, বকেয়া ডিএ তাদের মিটিয়ে দেওয়া হবে। 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু করা হবে, একথাও সামনে রাখা হয়েছে। তারই সঙ্গে বলা হচ্ছে যে সন্দেশখালীর মতো ঘটনা যাতে এরপর আর কখনো না ঘটে সেগুলো আটকানোর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে কিন্তু কমিটি গঠন করে তদন্তের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে রাজনৈতিক হিংসার যে ঘটনাগুলো ঘটেছে এতদিন, সেগুলোর তদন্তের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এসে তাদের নেতৃত্বে কমিটি তৈরি করে সেখানেও কিন্তু তদন্তের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। চা এবং পাট শিল্পের উপর আলাদা করে নজর দেওয়া হবে, এগুলোকে আরো বাড়ানো হবে সে কথা বলা হচ্ছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গকে ব্লু ইকোনমির প্রধান রপ্তানি ক্ষেত্র হিসেবে তৈরি করা হবে সেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যা যা জমির সমস্যা যেখানে যেখানে আটকে রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক সেই সমস্ত সমস্যা 45 দিনের মধ্যে সমাধান করে জমিগুলো ছেড়ে দেবে। এর সঙ্গে পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের জন্য সমান আইন, সব একরকম নিয়ম, সেটা চালু করার কথা বলা হচ্ছে। তারই সঙ্গে বলা হচ্ছে
সীমান্ত এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হবে, গরু পাচার সেই সীমানা দিয়ে যাতে একেবারেই না হতে পারে, অনুপ্রবেশকারীদের যাতে আটকানো যায় সেদিকে আলাদা করে নজর দেওয়া হবে। এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন। উত্তরবঙ্গের যে বঞ্চনা এতদিন সামনে এসেছে, যে অভিযোগ বারবার উঠে এসেছে, সেটাকে অ্যাড্রেস করা হয়েছে এবং অমিত শাহ আজ সংকল্পপত্র যখন প্রকাশ করছেন তিনি বলছেন যে এই বিষয়টার উপর বিজেপির সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আলাদা করে নজর দেওয়া হবে। উত্তরবঙ্গে আইআইটি, এইমস তৈরি করা হবে এবং তারই সঙ্গে জেলায় জেলায় ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউট তৈরি করার কথাও কিন্তু এই প্রতিশ্রুতিপত্রে বলা হচ্ছে। এইবার আসি বিতর্কিত। কি বিতর্কিত? প্রথম হচ্ছে মহিলাদের মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে, বেকারদের মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে, মহিলারা সরকারি বাসে 100% বিনামূল্যে নিখরচায় যাতায়াত করতে পারবেন, অর্থাৎ মহিলারা সরকারি বাসে যাতায়াত করবেন, তাদের টিকিট কাটতে হবে না, 100% বিনামূল্যে তারা যাতায়াত করবেন। তারই সঙ্গে বলা হচ্ছে প্রবীণ এবং বিধবাদের জন্য সহায়তা দ্বিগুণ করা হবে। এবার এখানে বিতর্কের জায়গাটা কোথায়? একদম সহজ দিয়ে শুরু করি। এই যে বাসে মহিলারা যাতায়াত করবেন, তাদের টিকিট কাটতে হবে না, 100% নিখরচায় তারা যাতায়াত করবেন সরকারি বাসে, এই কথা যখন দিল্লিতে আম আদমি পার্টি বলেছিল তখন বিজেপির তরফ থেকে বলা হয়েছিল এই আম আদমি পার্টি ব্যাটা হচ্ছে 1 নম্বরের চোর, এরা 1 নম্বরের ফ্রড, এরা দিল্লিটাকে দেউলিয়া করে দিতে চাইছে, সেই কারণে এরকম বাজে বাজে স্কিম নিয়ে আসছে। এখন সেই এক স্কিম, জাস্ট সেম জিনিসটা পশ্চিমবঙ্গে করতে বিজেপির খুবই ভালো লাগছে এবং বিজেপির মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা আইডিয়া হয়েছে, খুব ভালো একটা স্কিম তারা ইন্ট্রোডিউস করছে পশ্চিমবঙ্গে, এটা বেশ ভালো প্রকল্প। বেশ, এরপরে আসি মহিলাদের ভাতা এবং বেকার ভাতার কথায়। দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থক যারা, তারা বহু দিন ধরে চিৎকার করে এই কথা বলে গেছেন যে ভাতা এই যে মহিলাদের দেওয়া হচ্ছে, এর মাধ্যমে মহিলারা নিজেদের ভোট বিক্রি করে দিচ্ছেন, ভাতা দিয়ে মহিলাদের, মা বোনেদের ভোট কিনে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, ভাতা দিয়ে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে এখন ভোটের আগে বিজেপির বক্তব্য হচ্ছে জিততে গেলে ভাতা তো দিতেই হবে এবং আমরা আরো বেশি দেবো। আরে বাবা, ওরা 1500 দিচ্ছে, আমরা 3000 টাকা দেবো, ভাতা তো দিতেই হবে, ভাতা বেশ ভালো জিনিস। একই ভাবে কিছুদিন আগে যখন বেকার ভাতার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়ও বিজেপির সমর্থকদের মধ্যে থেকে একটা প্রচন্ড এই নিয়ে সমালোচনা শুরু হয়েছিল এবং তারই সঙ্গে তারা বলেছিলেন যে এ তো নেশা করার জন্য, নেশা ভাঙ করার জন্য যুবক যুবতীদের টাকা দেওয়া হচ্ছে, গঞ্জিকা সেবনের জন্য টাকা দেওয়া হচ্ছে, বেকারদের টাকা দেওয়া হচ্ছে, এই সমস্ত কথা বলা হয়েছিল। এখন বিজেপির বক্তব্য হচ্ছে আরে আরে ভাতা আমরাও দেবো বেকারদের, 3000 আমরা 3000 করে দেবো। আচ্ছা, খুব ভালো কথা। বিজেপির মনে হয়েছে তারা সরকার গঠন করলে দেবে, কারুর কিচ্ছু বলার নেই, সরকার দেবে, দিতেই পারে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়, কারুর কিছু বলার নেই, বিজেপিরও সরকার হলে বিজেপি দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে টাকাটা আসবে কোথা থেকে? এখানে দুরকম উত্তর সামনে আসে। এক উত্তর হচ্ছে যে কেন ডবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্র সব টাকা পয়সা দিয়ে দেবে। প্রথমেই বললাম সেভাবে হিসেবটা চলে না, কেন্দ্রের টাকায় সব হয়ে যাবে এমনটা হয় না। আর দ্বিতীয় যে উত্তরটা আসে, বিজেপির সরকার গঠন হলেই এখানে প্রচুর ইনভেস্টমেন্ট হবে, প্রচুর বিনিয়োগ হবে, সরকারের প্রচুর আয় হবে এবং তার মাধ্যমে এই সমস্ত ভাতা টাতা দেওয়া হবে। এবার দেখুন, আপনি আমাদের দেশের যে কোনো রাজ্যের দিকে তাকান যেখানে এই ধরনের ভাতা দেওয়া হয়, ইনক্লুডিং বিজেপি শাসিত রাজ্য, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে যেখানে এই ধরনের ভাতা দেওয়া হয়, সেই রাজ্যগুলো দেনায় জর্জরিত। একের পর এক রাজ্যের এই খবর আসছে যে এই ভাতা টাতা দিতে গিয়ে সেখানকার অর্থনীতিতে দেনায় জর্জরিত হয়ে পড়ছে সেই রাজ্যগুলো। চোখে বিজেপির চশমা যদি লাগানো না থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন যে বিজেপি শাসিত রাজ্যতেও এটা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য মানে আপনি ধরে নিতে পারেন, যেহেতু আপনার এটা যুক্তি, আপনি ধরে নিতে পারেন যে সেখানে প্রচুর পরিমাণে বিনিয়োগ হচ্ছে, প্রচুর টাকা পয়সা সেখানকার সরকার রোজগার করছে, কিন্তু তারপরেও ভাতা দিতে গিয়ে সেই রাজ্যগুলো কিন্তু দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের দেশের প্রায় 15টা মতো রাজ্যে এই ধরনের ভাতা দেওয়া হয়, আর এই ভাতার বাজেট 15টা রাজ্যের যদি আপনি একত্রিত করেন তাহলে একটা দেশের বাজেট হয়ে যাবে। কিন্তু এটাই চলে, এটাই চলছে, ভোটে জিততে ভাতার খাতা পশ্চিমবঙ্গে খুলতেই হবে এবং বিজেপিও সেই খাতা খুলছে। দেখুন, বিষয়টা হচ্ছে কি জানেন তো, যে অনেকে মনে করেন বাম সমর্থকদের মধ্যে নাটুকে পানা সব থেকে বেশি, বা তৃণমূলের সমর্থকরা সব থেকে বেশি নাটক করতে জানেন, কিন্তু নাটক আসলে সব থেকে বেশি জানেন পশ্চিমবঙ্গের বিজেপির সেই সমস্ত বাঙালি সমর্থকরা যারা সারা বছর বলতে থাকেন আমার তো বিজেপিকে ভালো লাগে কিন্তু রাজনীতি আমি অতটা আবার করিও না, বুঝিও না, অন্য সব দল ক্ষতি কিন্তু বিজেপি হচ্ছে সত্যি। দেখুন, ওনারা সারা বছর বলতে থাকেন যে ভাতায় সমাজ নষ্ট হয়ে যাবে, ভাতার রাজনীতি সমাজকে নষ্ট করে দিচ্ছে, তারপর ভোটের আগে ওনারাই মেকি ন্যাকামি শুরু করেন যে আরে বাবা ভোটে জিততে গেলে তো ভাতা দিতেই হবে, এটা তারা সাধারণ ব্যাপার, এই নিয়ে এত কথার কি আছে। মানে ব্যাপারটা হচ্ছে বিড়াল গায়ে নামাবলিও দেবে, আবার বিড়াল
মাছও খাবে, খুব ভালো কথা, খেতেই পারে, গায়ে নামাবলি দিতেও পারে, কিন্তু সেটা দেখে তাকে যদি কেউ ভণ্ড তপস্বী বলে ডাকে তখন সে আবার ঘ্যাঁক করে তেড়ে যাবে, তখন সে ধর্মের আড়ালে ঠ্যামটা নাচবে। ব্যাপারটা হচ্ছে বিজেপি দলের কিন্তু ভাতা দিয়ে ভোটে জিততে কোনো সমস্যা নেই, কোনো লজ্জা নেই, কিন্তু বিজেপির এই বাঙালি সমর্থকদের আবার এই ভাতা নিয়ে সূচিবাইয়ের অন্ত নেই। এইবার আসি যেটা সর্বনাশের কাছাকাছি বা যেটা উন্মাদনার কাছাকাছি সেই কথায়। প্রতিশ্রুতির জায়গাতে অনেক উন্নয়নের কথাও যেমন রয়েছে, কারো সর্বনাশের কথাও রয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠিত হলে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন বা সংরক্ষণ করা হবে মহিলাদের জন্য। মহিলাদের জন্য 33% সরকারি চাকরির সংরক্ষণের ব্যবস্থা করা হবে, বিজেপির সরকার সেটা করবে। দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে রিজার্ভেশন, এই নিয়ে অলরেডি অনেক জায়গায় নানান রকম জট পেকেছে, নানান রকম ঘোট পাকানো রয়েছে। সেখানে ভুয়ো সার্টিফিকেট বের করে রিজার্ভেশন বা সংরক্ষণে শ্রেণীভুক্ত হয়ে গেছেন কেউ, সেই নিয়ে মামলা, সেটা বাতিল হওয়া, নানা রকম কিছু চলছে। কিন্তু তারপরেও এটাও আবার অস্বীকার করার জায়গা নেই যে বাবা সাহেব আম্বেদকর যে নিরাপত্তা বলয় দিয়ে গেছেন সেটার প্রয়োজন এখনো অনেক জায়গাতে রয়েছে। কিন্তু আবার এটা নিয়ে যে একটা জট পাকানো চলছে সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা নিয়ে অনেক জায়গায় মামলা, মোকদ্দমা, চিৎকার চেঁচামেচি এসবও হচ্ছে। এর মধ্যে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে এই 33% সংরক্ষণ মহিলাদের জন্য করা হবে। আপনি বলছেন এমন একটা রাজ্যে যেখানে অলরেডি একটা সরকারি চাকরির ক্ষেত্রে ব্যাকলগ রয়েছে, অলরেডি সরকারি চাকরির ক্ষেত্রে রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জট পাকানো রয়েছে, সেই ঘোট আরও পেকে যাবে এই সংরক্ষণের বিষয়টা সামনে রাখতে গেলে, এবং সেখানে আপনাকে এই ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, রিক্রুটমেন্ট করতে হবে, তার সঙ্গে আপনি বলছেন সংরক্ষণ করবেন। তারপরেও যদি শুধুমাত্র এই সংরক্ষণের বিষয়টা সামনে থাকতো তাহলেও এতটা সমস্যা হতো না, কিন্তু তার সঙ্গে মহিলাদের ভাতার কথা আপনি বলছেন, সব মহিলাদের ভাতা দেওয়া হবে, তারপর বলা হচ্ছে 5 বছরের একটা বয়সের ছাড় দেওয়া হবে, তার সঙ্গে আপনি বলছেন 33% সংরক্ষণের কথা সামনে রাখা হবে। এই একসঙ্গে এই সবটা করতে যাওয়া ইজ আ রেসিপি ফর ডিজাস্টার। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বেকার যুবক যারা রয়েছেন তাদের ক্ষোভ কিন্তু একটা মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছে যেতে পারে এবং এর মাধ্যমে একটা সর্বনাশ হতে পারে। এই যে জট অলরেডি পেকে রয়েছে সেটা কিন্তু আরও পাকিয়ে যেতে পারে, জট ছাড়ানোর জায়গায় সমস্যাটা আরও কিন্তু গাড়িয়ে যেতে পারে। দ্বিতীয় কথা, এসআইআর হয়ে গেছে, এসআইআর এর মাধ্যমে ভুয়ো নাম ডিলিট হয়ে গেছে, বিজেপির তরফ থেকে কথা বলা হচ্ছে বারবার। তারপর এসআইআর এর এই গোটা পর্বটা হয়ে যাওয়ার পরেও যখন বিজেপি বলছে সংকল্পপত্রে যে আমরা ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই নীতি নিয়ে এগোবো এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আইন নিয়ে আসব, তখন কিন্তু বড় বড় প্রশ্ন এখানে উঠে আসে। এসআইআর এর মাধ্যমে যদি নাম অলরেডি ভুয়ো নামগুলো ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে এরপর আবার ডিটেক্ট, ডিলিট কাদের করার কথা বলা হচ্ছে? তার মানে কি এসআইআর এর মাধ্যমে নাম ডিলিট হয়নি সবার? তার মানে এখনো পড়ে আছে, তাহলে এসআইআর সফল নয়, এটাই বলতে চাইছেন? আর যদি এসআইআর সফল হয়ে থাকে তাহলে এরপরে আবার কাদের ডিলিট করার জন্য আলাদা করে নীতি গ্রহণ করা হবে, সেটা কি? এবং তার সঙ্গে ধর্মাচরণের স্বাধীনতা, পশ্চিমবঙ্গে ধর্মাচরণের স্বাধীনতা নেই, তার জন্য আলাদা করে আইন করতে হবে। হিমন্ত বিশ্ব শর্মার মুখে কোন ভাষায় কাদের বের করে দেবার কথা বলা হয়েছে, কি নিয়ে চর্চা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু সবাই অবগত রয়েছেন। এবং তারপর এখন পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে যদি এই রকম মন্তব্য করা হয় তার মাধ্যমে কিন্তু বিভাজনের একটা বড় রাস্তা খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভাজন, তীব্র বিভাজনের ময়দান তৈরি করা হতে পারে কিন্তু এই মন্তব্যের মাধ্যমে। ধর্মাচরণের স্বাধীনতার জন্য পশ্চিমবঙ্গে আলাদা করে আইন লাগবে, মানে এইটা যার মস্তিষ্ক প্রসূত তিনি তো ধর্মাচরণের স্বাধীনতার আইনের সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞার আইনটাও আগে থেকেই চোখে রেখেছেন মাথার মধ্যে, এমনটাই ঠাহর হয়। এই বক্তব্যের মাধ্যমে কিন্তু এই রকমই বার্তা সামনে উঠে আসে। একদম শেষে আসি সেই বলতে হয় তাই বলেছি টাইপের কথাগুলো। প্রথমত সেখানে প্রতিশ্রুতিতে বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু আধ্যাত্মিক সার্কিটের উন্নয়ন করা হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা আলাদা করে নতুন কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে, থিয়েটারের উন্নতির জন্য একদম সুন্দর করে ইনস্টিটিউট তৈরি করা হবে এবং তারই সঙ্গে থিয়েটারের জন্য বার্ষিক অনুদান বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে। এই ধরনের প্রতিশ্রুতির কথা যখনই কেউ সামনে রাখেন তখনই আমার মনে হয় এর থেকে হাস্যকর কিছু হতে পারে না, কারণ এগুলো একটাও ঠিক করে বাস্তবায়িত হবে না। বলতে হয় তাই বলার মতো একটা করে কথা, এগুলো কোনোটাই নতুন করে ঠিক করে করা হয় না, কোনোটার এক্সিকিউশন ভালোভাবে আলটিমেটলি দেখতে পাওয়া যায় না। যেগুলো আছে সেগুলোরই মেনটেনেন্স ঠিক মতো নেই, তারপরে আবার নতুন জিনিসপত্র সেগুলোকে একদম পারফেক্টলি এক্সিকিউট করে সেগুলোর আবার সুন্দর করে মেনটেনেন্সের কথা তো আপনি ভুলেই যান। আপনি ইন্ডিয়ান মিউজিয়ামে চলে যান, ইন্ডিয়ান মিউজিয়ামে আপনি গেছেন এবং প্রত্যেকটা
ঘর সেখানে খোলা, প্রত্যেকটা ঘরে যা যা থাকার সেই সমস্ত কিছু সব একদম ঠিকঠাক রয়েছে এবং আপনি প্রতিটা ঘর একদম ঘুরে দেখতে পেরেছেন সব ভালোভাবে, এটা অত্যন্ত রেয়ার বস্তু। আপনি গেলে হয়তো কোনো কোনো দিন দেখবেন এক একটা ঘর বন্ধ, কোথাও মেনটেনেন্সের কাজ চলছে, কোথাও এই জিনিসটায় এখন দেখানো যাবে না, এই ঘরটা এখন বন্ধই থাকবে, এরকম চলতে থাকে। কোনো কোনো ঘরের ভেতর আপনি ঢুকে গেলে মনে হবে আপনার সেখানে হরর ফিল্মের শুটিং চলছে। আমেরিকা বা এই ধরনের দেশগুলোতে যে মিউজিয়ামগুলো রয়েছে, কালচারাল সেন্টারগুলো রয়েছে, সেগুলো সরকারি অনুদানে চলে, তার সঙ্গে তাদের নিজেদের একটা অস্তিত্ব, নিজেদের একটা সত্ত্ব রয়েছে। সেখানকার আপনি যদি কিউরিও শপগুলোতেও ঢোকেন, দেখবেন আপনার মনে হবে যে এখানে বোধহয় চৈত্র সেনের কারাকারি পড়ে গেছে। একের পর এক এক্সিবিশন হচ্ছে এবং একের পর সেই এক্সিবিশন নিয়ে নানা রকম চর্চা, কত কিছু, কত রকম মেনটেনেন্স চলছে। আপনি এখানে সেই জিনিসটা কোথাও দেখতেই পাবেন না। আপনি এখানে হয়তো আমাদের কলকাতার বুকে কোনো মিউজিয়ামে গিয়ে যদি জিজ্ঞেস করেন, ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়ে, দাদা এই ডাইনোসরটার নাম কি, নিচে তো বোর্ডটাই নেই, বোর্ডটা উধাও কোথায় হয়ে গেল, আপনি হয়তো এরকমও উত্তর শুনতে পেতে পারেন যে আরে আমি তো এটার ভালোবেসে নাম রেখেছি হাড়ু, আপনিও সেই নামেই চালিয়ে দিন না। কিংবা আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে একটা ছবি, আঁকা ছবি, এটা এখানে রেখেছেন, এটার সামনে এরকম চোখ ধাঁধানো ফ্যাটফ্যাটে সাদা একখানা লাইট দিয়েছেন কেন, কিছু তো দেখাই যাচ্ছে না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হয়তো উত্তর আসবে আসলে উনি তো স্বর্গে গেছেন, তাই ওই স্বর্গ একটা ফিলিং করার জন্য এরকম দিয়েছি যাতে সবকিছু সাদা দেখতে লাগে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।